নমস্কার, সকল দর্শককে আমার পলিটিক্স টপিক চ্যানেলে স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এই প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটা হলো, যে সকল মানুষ 2026-এর ভোটে মমতা ব্যানার্জির সরকারের পরিবর্তন চাইছেন, বা এক কথায় বলা যায় আপনারা বিজেপি গভর্নমেন্ট চাইছেন। দেখুন, প্রত্যেকটা মানুষেরই চাওয়া পাওয়া আলাদা হতে পারে, ইচ্ছা আশা স্বপ্ন সব আলাদা হতে পারে, মতাদর্শ সবই আলাদা হতে পারে। কিন্তু একটা রাজনৈতিক দলের কাছ থেকে আপনি আপনার প্রত্যাশা পূরণ বা আপনার আশা পূরণ বা আপনি কি চাইতে পারেন? আপনার যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের উন্নতি, ডেভেলপ, চাকরি, সুস্থ সমাজ, সুস্থ প্রশাসন, এবং তার যারা এমএলএ এমপি থাকবে তারা মানুষের কতটা খোঁজ খবর নেয়, মানুষের পাশে কতটা থাকে, এবং আপনার গণতান্ত্রিক অধিকারটা কতটুকু থাকে, এসব সব কিছু বিবেচনা করে একটা সরকারকে নির্বাচিত করা উচিত। তাহলে আপনারা যারা সরকারের পরিবর্তন চাইছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনারা এই সরকারটা পরিবর্তন কেন করতে চাইছেন? নিশ্চয়ই এক কথায় বলবেন, দুর্নীতিতে ভরা সরকার। এক কথায় বলবেন আপনারা দুর্নীতিতে ভরা সরকার, চোরে ভরা সরকার, এবং বেকারত্বের সরকার, ভাতার সরকার, নানা রকম কথা বলবেন এবং বলবেন তৃণমূলের অমুক নেতাটা জেল খেটে এসছে, অমুক জেলে আসামি, চাকরি চুরি, ধর্ষণ, এবং প্রশাসনও ভেঙে পড়েছে, গণতন্ত্র বলে কিছু নেই, বাক স্বাধীনতা নেই, এরকম আপনারা আপনাদের মন্তব্য করতেই পারেন, কেননা আপনাদের গণতন্ত্র অধিকার এটা। আপনারা জানেন এই যে গণতন্ত্র অধিকার আপনারা এবং আপনাদের এই বাক স্বাধীনতা আজকের পশ্চিমবঙ্গে আপনি আছেন বলেই আপনি করতে পারছেন। তার কতগুলো নমুনা আমি দিচ্ছি, যদি আমার কোথাও বলতে ভুল হয় বা যদি মনে করেন যে আমি চটিচাটা তাই বলছি, একটু মিলিয়ে নেবেন। আমি উদাহরণ দেবো, আপনারা মিলিয়ে। সদ্য ঘটনা একটা বলি। দিল্লির বুকে হোলি খেলাতে এই রং দেওয়া-দেওয়ি নিয়ে একটি মুসলিম ছেলের গায়ে রং লেগেছিল, তার প্রতিবাদে কতগুলো মুসলিম ছেলে এসে একটা হিন্দু ছেলেকে এমন মারে যে সেখানে তার মৃত্যু ঘটে। খুবই দুঃখজনক ঘটনা। তার প্রতিবাদে সেই হিন্দু পরিবারের ছেলেরা এসে সেখানে যখন তাকে খুঁজে না পায়, প্রশাসনের কাছে দাবি করে তার বাড়ি ঘর ভেঙে দিতে হবে, নানা রকম আপনারা দেখেছেন। যাই হোক, অবশ্যই এটা হওয়া উচিত, কারণ অন্যায়। হোলি খেলার দিন তুমি কেনই বা রাস্তায় বেরোবে, আর তুমি কেনই বা এই ধরনের আচরণ করবে? যেদিন তোমাদের ঈদ উৎসব পালন করবে সেদিন যদি তোমাদের সাথে কোনো হিন্দু ভাইয়ের ধাক্কা লেগে যায়, তাহলে তোমরা কি করবে? তাকে মারবে? এটাই কি হওয়া উচিত? গণতন্ত্র রাষ্ট্রে কোনোদিন এই ধরনের আচরণ, এটা হচ্ছে জঙ্গিবাদ বলা হয় এক কথায়। আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব হয়ে বললাম না। ঠিক উল্টো দিকটাও আমরা দেখব। কিন্তু গণতন্ত্র দেশ। ইউপিতে একটা দলিত ছেলে কোনো একটি জমিদার ঠাকুরবংশীয় ছেলেদেরকে দেখে রং খেলা অবস্থায় হ্যাপি হোলি বলে তার গায়ে রং দেয়। কেন একটা নিম্ন জাতির নিম্নবর্ণের মানুষ তাকে হ্যাপি হোলি বলবে এবং রং দেবে, তার অপরাধে সেই ছেলেটিকে তার বোন আর সেই ছেলেটি মিলে তাকে তার পেটে চাকু ঢুকিয়ে হত্যা করে? এটাও কিন্তু উত্তরপ্রদেশের মতন রাজ্যে ঘটেছে। সেখানে আমরা কি দেখলাম? সেখানে প্রশাসন কতটা তৎপর, বা সকল হিন্দু মিলেই কতটা ওই দলিতের পাশে দাঁড়িয়েছে, কতটা প্রতিবাদ উঠেছে। আপনারা এইরকম সরকার চান না? সকল মানুষের জন্য একই হওয়া উচিত। ধরে নিলাম কালকের বিজেপি সরকার এই রাজ্যে গঠিত হলো, দলিত কাদেরকে বলা হয়? নিম্নমানের মানুষ, সাঁওতাল, আদিবাসী। ওদের ভাষায় তো যারা এই যে পাত্র বলেন বাংলায়, বা নমশূদ্র, মথুয়া, এদের মতন মানুষের যদি করে বসে, তাহলে এদের সাথেও এরকম হবে? আপনারা কি এই সরকার চান কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই জাতপাত বিষয়টা আমি ছেড়েই দিলাম। এই বলতে গেলে অনেক কাহিনী আছে, অনেক কিছু ঘটেছে। দেখেছেন উত্তরপ্রদেশ, বিহারে এরকম জিনিস হয়েছে যে কোনো দলিতের গায়ে পেশাব করছে, এরকম বহু কিছু আমরা দেখেছি। দলিত শ্রেণীর মহিলা ধর্ষণ হলে বিচার পায় না প্রশাসনের কাছে গিয়ে, এটাও দেখেছি আমরা। তা নিয়ে রাষ্ট্রপতি অব্দি দেশের মুখ খুলেনি, এটাও দেখেছি আমরা।
কিন্তু আমরা যখন একটা সরকারকে চাইব তখন তার অনেক দিক দেখব। প্রথমত কথা বললাম গণতন্ত্র এবং বাক স্বাধীনতা। আপনি যান না দিল্লির বুকে, আপনি যান বিহারে, আপনি যান উত্তরপ্রদেশে, যারা একটা হলেই আপনারা বলেন দেখুন আপনাদেরই বঙ্গবাসী, আমি একজন বাঙালি, তাই আমি আজকের এই ভিডিওটা করছি, অর্থাৎ আমি আমার অধিকার নিয়ে করছি, এবং যদি ভালো লাগে আপনারা শুনবেন, এবং যদি আমি কিছু ভুল বলে থাকি তারও প্রতিবাদ করবেন, এটাই আমি চাই। আপনি দিল্লির বুকে গিয়ে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে তার অক্ষমতার কথা তুলে ধরুন, তার অক্ষমতার কথা বলুন, আপনি কতটা মর্যাদা পান, কতটা আপনাকে সম্মান করে একটু দেখবেন। বা ওখানকার যারা করছে তারা কতটা হেনস্থা হয়, তারা যদি প্রেসের সামনে কোনো কথা বলে সেটা অবধি গোপনে লুকিয়ে কথা বলে। জানেন কি, আমি বাদ দিলাম ওগুলো হিন্দি বলায় রাজ্য বলে দিলাম। এবার আপনারা বলবেন বাংলা তো আমরা বাঙালি, আমরা গর্জে উঠতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি, আমাদের রাজ্যে এরকম হবে না, বলতেই পারেন, ভালো কথা। তাহলে একটা নমুনা দিই আপনাদেরকে। আজ থেকে 8 বছর আগে, 8.5 বছর আগে ঠিক ত্রিপুরায় এরকম পালা বদলের পরিবর্তন চেয়েছিল আপনাদের মতনই মানুষ, তারা বাঙালি, তারা হিন্দু, তারা পরিবর্তন চেয়েছিল। বাম সরকারের পতন চেয়েছিল, ওখানে বাম সরকার ছিল, পতন চেয়েছিল। ওখানে তো আর তৃণমূল সরকার ছিল না, ওখানে বাম সরকার ছিল। ওখানে তাদের পতন চেয়ে এই আহ্বান করে নিয়ে এসেছিলেন বিজেপিকে। কেন জানেন? ঠিক এই আজকের বাংলায় দিল্লির থেকে উড়ে এসে, উত্তরপ্রদেশ থেকে উড়ে এসে, গুজরাট থেকে উড়ে এসে যেরকম যে ধরনের স্বপ্ন দেখাচ্ছে, ঠিক একই প্রকার স্বপ্ন দেখিয়েছিল ত্রিপুরাতে। ত্রিপুরাতে সমস্যা কি ছিল? ত্রিপুরার সমস্যা ছিল 10,026 জন স্কুল শিক্ষককে বরখাস্ত করেছিল বাম আমলে বাম সরকার, তাদের চাকরির থেকে বরখাস্ত করেছিল। তাদের দাবি ছিল সরকারের কাছে যে আমাদের নিয়োগপত্র দিয়ে আমাদের আবার চাকরিতে ফিরিয়ে নিক। তখন এই বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ ওখানে মিটিং করেন, গ্রামে গঞ্জে মিটিং করে বলেন আমাদেরকে বসাও, আমরা তোমাদেরকে, ঠিক এখানে যে ডায়লগটা দেয়, অমুক তারিখে সরকার গঠন, ভোট শেষ হবে, অমুক তারিখে রেজাল্ট আউট হবে, পরের দিন তোমাদেরকে ডেকে নেব, তোমাদেরকে আবার চাকরিতে ফিরিয়ে নেব। তা 8 থেকে 8.5 বছর হয়েছে। বলুন তো, আপনাদের কাছে প্রশ্ন করি, এই রাজ্যের টুম্পা সোনার কাছে প্রশ্ন করি, সন্তু পানের কাছে প্রশ্ন করি, এবং এই দালাল মিডিয়ার কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা কেন বলেন না কি হলো অমিত শাহ, কি হলো বিশ্বগুরু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী? আপনি তো কথা দিয়েছিলেন একদম ভোটের রেজাল্টের পরের দিনই তাদেরকে চাকরি ফেরত দেন, কেন আজ অব্দি নেওয়া হলো না? তাদেরকে তো নেননি। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে তাদেরকে নেননি, ভালো কথা, তাদেরকে তো চাকরিতে ফেরত নেওয়াই হয়নি। নতুন করে বলেছিলেন আরেকটি কথা, যে যেদিনকারে বিজেপি গভর্নমেন্ট তৈরি হবে সেদিনকারে প্রত্যেক ঘরে একটি করে যুবকদের চাকরি দেওয়া হবে। একটা মোবাইল নাম্বার দিয়েছিল যে গভর্নমেন্ট তৈরি হওয়ার পরে, শপথ নেওয়ার পরে এই নাম্বারে তোমরা মিস কল দেবে, তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী প্রত্যেক ঘর থেকে একটি করে চাকরি দেওয়া হবে। সরকার যেদিন শপথ নেয় তার পরের দিন থেকে সেই নম্বরটি ডায়াল করলে কি বলেছে জানেন? নিরুদ্দেশ। এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। তাহলে বুঝুন, এই জুমলা গভর্নমেন্টটাকে বাংলার বুকে আনার জন্য এত লাফালাফি করছেন কি কারণে? কি কারণে? কি দেবেন আপনারা? আমরা তো কিছু চাই, আমিও তো একজন বাঙালি, আমিও তো এই রাজ্যের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, চাই তো কিছু, আমারও তো আশা স্বপ্ন আছে। এই জুমলাদের নিয়ে আসলে কি সেই স্বপ্ন পূরণ হবে? দ্বিতীয়ত কথা বলেছিল স্মার্ট সিটি বানাবে আগরতলা ত্রিপুরার, যেখানে জল জমে, বর্ষার সময় গাড়ি ঘোড়া চলতে পারে না, এবং প্রত্যেকটা মানুষের রোজগার দেবে, মূল্য হ্রাস পাবে জিনিসপত্রের, মানুষ হাসি মুখে জীবন কাটাবে, সবার হাতে রোজগার আসবে, সবার হাতে পয়সা আসবে। কি দিয়েছে ত্রিপুরাতে সরকার? তো 8 বছর, 8.5 বছর হয়ে গেল। হ্যাঁ দিয়েছে, একটা জিনিস দিয়েছে, ওখানকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। প্রতিবাদ করতে গেলেই আপনার খবর আছে, সব বিরোধী পার্টি অফিসগুলোকে ভেঙে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। এবং ওখানকার যে খুদ সিএম, সে কোটি কোটি টাকার ঘোটালায় যুক্ত হয়েছেন।
এ তো ত্রিপুরার কথা বলে বাদ দিলাম, ত্রিপুরা আমাদের পাশের রাজ্য, ছোট্ট একটি রাজ্য, সেই রাজ্যের কথা বলতে পারেন। কিছুদিন আগে দেখেছেন বিহারে ভোট হয়ে গেল, 10,000 টাকা করে দিয়ে মহিলাদের ভোট কিনেছে, সেই টাকা আবার রিটার্ন নিচ্ছে। অনেক গরিব মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছে। তারা কি বাড়িঘর ভাঙা পড়বে এবং 10,000 টাকা রিটার্ন দিতে হবে এই বলে তারা ভোট দিয়েছিলেন? এই আশা, এই স্বপ্নে? এবং এই সরকারটা যেদিন থেকে, মোদী সরকারের কথা বলছি আমি, কিন্তু এই বিজেপি গভর্নমেন্টের আগেও এসেছিল অটল বিহারী বাজপেয়ী, নমস্কার জানাই, স্যালুট জানাই সেই প্রধানমন্ত্রীকে, যা কথা দিতেন তাই রাখতেন এবং সর্বদল তাকে আজও সম্মান করে। কিন্তু এই নরেন্দ্র দামোদর দাস মোদী আর অমিত শাহ পুরো জগাই মাধাই, যা বলেন তার উল্টো করেন এবং মিথ্যা কথায় মাহির। আজও যেরকম বলছে ইরান ছাড়পত্র দিয়েছে, হরমুজ প্রণালী খুলে দিয়েছে, পুরো ঢপের গান গেয়ে বেড়াচ্ছে। সে বলতে গেলে বিদেশ নীতির কথা চলে আসবে, অনেক কিছু চলে আসবে, ডলারের দাম কোথায় গেছে আপনারা সবাই জানেন। আমি ছোট ছোট সমস্যার কথা বলি, সরকারের কাছে আমার যে আশা পূর্ণ করব এরকম কোনো প্রত্যাশা পাবো? যারা অন্য, এই সরকারটা অন্য রাজ্যে রয়েছে, সেই সরকার তাদের মানে বিজেপি গভর্নমেন্ট বা ডবল ইঞ্জিন গভর্নমেন্ট কতটা মানুষের স্বপ্ন পূরণ করেছে, কতটা প্রত্যাশা পূরণ করেছে, সেটা দেখে তো আমি বলবো না। আমি সন্তু পানের কথা, না এই দালাল মিডিয়া, না ওই টুম্পা ফুম্পার মতন ছাগল ছাগিরা যা চিৎকার করে রাস্তাঘাটে, তাই দেখেই আমি পরিবর্তনের জন্য নাচবো। এবারে আপনারা বলতে পারেন আরজি করের মতন ঘটনা, বলতে পারেন চাকরি চুরির কথা বলতে পারেন। দেখুন, একটা রাজ্যে 10টা ভালো জিনিস ঘটলে একটা খারাপ জিনিস ঘটে, কিন্তু সেটাকে সেই রাজ্যের প্রধান কতটা নিজের হাতে কন্ট্রোল করে এবং কতটা বিচারাধীনের কাছে যায়, কতটা ন্যায্য বিচার পায়, এটাই হচ্ছে বড় কথা। চাকরি নিয়ে যা কিছু হয়েছে দেখেছেন, চাকরির দালালি কারা করেছে দেখেছেন। এইভাবে চাকরি দেওয়া কিন্তু সেই বাম আমল থেকে চলছে এবং এই চাকরি চুরির ঘটনা কিন্তু শুধু আমার রাজ্যে নয়, ভারতবর্ষের বিহার, ইউপি, দিল্লি সব জায়গাতেই ঘটেছে। তাহলে আমি তো বলবো বিহারের সরকারটাও পরিবর্তন দরকার ছিল। কেন তবু নীতিশ কুমারের উপরে ভরসা রাখবেন? আমরা তো মানুষ, কেন উত্তরপ্রদেশে ভরসা রাখবো সেটাও তো বলার দরকার আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই ঢপের গান আমরা তো অনেক শুনলাম, 15 লক্ষ টাকা থেকে শুরু করে আজ অব্দি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, একটা প্রতিশ্রুতি রাখেনি। আরে রাজ্যের ক্ষেত্রে তো পরের কথা, প্রধানমন্ত্রী নিজে এসে যে ডায়লগ দিয়েছে, প্রতিশ্রুতি একটা পূরণ করতে পারেনি আজ পর্যন্ত। নোটবন্দিতে কি প্রতিশ্রুতি দিয়েছিল? রাখতে পারেনি। বছরে 2 কোটি চাকরি রাখতে পারেনি। উল্টো 10 বছরে মোদী জামানায় 4.5 লক্ষ সরকারি কর্মচারী তাদের কর্ম হারিয়েছেন। বিহারে একসাথে কয়েকশো, 2600 যত সম্ভব, এটা আজ থেকে 2-3 বছর আগেই কনস্টেবলের চাকরির থেকে বরখাস্ত করেছিল পুলিশ ডিপার্টমেন্ট থেকে। দেখেছি আমরা এগুলো। পরিসংখ্যানটা যদিও আমার এখন এই মুহূর্তে সঠিক মনে নেই, ডেটাটা নেই আমার হাতের কাছে নেই, আছে হাতের কাছে নেই। এছাড়াও অন্য রাজ্যে যেরকম ধরে নিলাম, আজ থেকে কিছুদিন আগে বলতে গেলে 1-1.5 বছর হচ্ছে, দিল্লির গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, 27 বছর পরে ফেরত পেয়েছে বিজেপি গভর্নমেন্ট। তাই ধাই করে ওখানেও নাচানাচি হয়েছে। ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম বললেই যদি দেশভক্ত হতো আর যদি রাজ্যের উন্নতি হতো, দেশের উন্নতি হতো, তার নমুনা হচ্ছে একটাই। দিল্লিতে বলেছিলেন প্রত্যেকটা মহিলাকে আমরা 2,500 টাকা দেব। প্রকল্প করেছিল মহিলাদের উন্নতিশীল করার জন্য, নির্ভরশীল করার জন্য, প্রত্যেক মহিলাকে 2,500 টাকা দেবো। আচ্ছা, ওইটাকে কি বলা হতো? যেটাকে 2,500 টাকা দিতেন ওটাকে ভাতা বলা হতো? না শুনতে খারাপ লাগে না ভাতার বলতো? না কি দেওয়া হতো? এই রাজ্যে মমতা ব্যানার্জি দিলে পরে আপনাদের বিজেপির এমএলএ অসীম সরকার বলে ভাতার তুলে অনেক রকম ছোট বড় কথা বলে। আবার ওই অসীম সরকারই বলে আমরা ক্ষমতায় আসলে 3,000 দেবো। মমতা ব্যানার্জি 1,500 দিচ্ছে, আমরা 3,000। এইসব পাগলের প্রলাপ শুনে সরকার বদলাবেন? ভাববেন যে মানুষ কথা দেয় সেটা পূর্ণ করে, হয়তো পূর্ণ করতে গিয়ে 90% পূর্ণ করে, 10% হয়তো ফাঁকা থেকে যায়, কিন্তু 90% পূর্ণ করে, তাকেই বিশ্বাস করা উচিত, তাকেই সমর্থন করা উচিত। আজ থেকে মমতা ব্যানার্জি 15 বছর আগে 2011 সালে যখন ক্ষমতায় আসেননি, তখন উনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র। দ্বিতীয়ত কথা,
রাস্তাঘাট, জল নিকাশির ব্যবস্থা এবং স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের এবং চাকরির কথা বলেছিলেন, পে কমিশনারের কথাও বলেছিলেন, ডিএর কথাও বলেছিলেন, কুটির শিল্পর কথা বলেছিলেন। সব থেকে মারাত্মক আর একটা জিনিস বলেছিলেন, সেটা হচ্ছে কি বিদ্যুৎ। একটা রাজ্য বা একটা স্টেট বা একটা দেশ বিপর্যয়ের মুখে চলে আসে যদি লাগাতার ডেলি 5-6 ঘন্টা লোডশেডিং থাকে, যেটা বাম আমলে ছিল। বুকে হাত দিয়ে বলুন আজকে সেইগুলো পূর্ণ করেছে কি না? রাস্তাঘাট, ঝাঁ চকচকে রাস্তাঘাট, গ্রাম বাংলা থেকে শহরে লোকের অলিগলিতে আলোকসজ্জা, পার্ক সজ্জা, এবং পাড়ায় পাড়ায় বলতে গেলে গ্রামে গ্রামে শহরে শহরে নতুন নতুন পার্ক এবং ব্যবসা এবং বিনোদনের জন্য অনেক পার্ক হয়েছে। এবং যতগুলো টুরিস্ট স্পট রয়েছে বাংলার বুকে, প্রত্যেকটা টুরিস্ট স্পট দেখার মতন করেছে। বিশেষ করে তো দীঘায় কি ছিল একবারও আপনাদের কোনো চোখে লাগে না যে দীঘাটায় কি ছিল? দীঘায় যদি আমরা ঘুরতে যেতাম আজ থেকে 2011 সালের আগে, তো ওই যে রাস্তার দীঘার সাইডে যে ঝাউ গাছগুলো লাগানো ছিল তার সাইড দিয়ে হাঁটা বা ঘোরাফেরা সহজে করা যেত না, কারণ মানুষ ওখানে মলমূত্র ত্যাগ করে এমন ভাবে রাখতো যে সেখান থেকে চলার মতন নয়। আজকে সেখানে বসে আপনি খাবার খেতে পাবেন। এবং দীঘাটাকে তো এমন একটা টুরিস্ট স্পট করেছে যে দেশ বিদেশের লোক এখন সেখানে ঘুরতে আসে এবং বিনোদনের একটা জায়গা হয়েছে, অস্বীকার করতে পারবেন। এবং সেখানে বহু মানুষের কর্মসংস্থানের কথা বলছিলেন না? বলেন তো আপনারা, কর্মসংস্থান নেই বাংলায়? জানেন 2011 সালের পরে দীঘায় কত মানুষের কর্মসংস্থান হয়েছে? একটু শুধু চাকরিটাই কর্মসংস্থান না। চাকরি কি এখন যেমনি টোটো চালায় 8 পাস করে তাকেও চাকরি দেবে, গভর্নমেন্ট চাকরি এরকম আশা করেন? তাহলে তাই যদি হতো, উত্তরপ্রদেশ থেকে চাকরির জন্য এখানে আসতো না, বিহার থেকে এখানে আসতো না। আর কথায় কথায় বলবেন ভিন্ন রাজ্যের চাকরি, ভিন্ন প্রাইভেট সেক্টরের চাকরি এখানে লোক করতে যায়, তাই এখানে যে মায়নাটা 15,000 ওখানে গেলে হয়তো 25,000 পায়। তার কারণেই ভিন রাজ্যে যাচ্ছে। যখন সেই ভিন রাজ্যে যাচ্ছে 25,000 টাকা নিয়ে, জিজ্ঞেস করবেন তো তার জীবনযাপনের জন্য কত টাকা দৈনন্দিন ব্যয় হয়। এখানে যে ছেলেটা 15-16 হাজার টাকা পায় তার রাস্তাঘাটের খরচা করে 100-150 টাকায় বাড়ি ফিরতে পারে। কিন্তু ওই চাকরিটাই যখন ব্যাঙ্গালোরে গিয়ে করছেন, তার পার ডে খরচা কত, তার আহার আদির জন্য একটু খোঁজ নিয়ে আপনারা দেখবেন। আপনারা যথেষ্ট বুদ্ধিজীবী মানুষ এবং যথেষ্ট বিদ্বান মানুষ, অবশ্যই খোঁজ নিতে পারবেন। গুগল তো এমন একটা জিনিস, আজকাল যা চাইবেন তাই আপনার চোখের সামনে এনে দেবে, সব কিছু ডেটা দিয়ে দেবে, পরিসংখ্যান দিয়ে দেবে। তো সার্চ করে দেখুন কোথায় কিরকম খরচা, কোথায় কি। ব্যাঙ্গালোরকে ছাপিয়ে গেছে আমার বাংলা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে ছিল পশ্চিমবঙ্গ, কলকাতা শহর। আজকে কলকাতা শহর অর্থনীতির থেকে, ডেভেলপমেন্টের থেকে ব্যাঙ্গালোরকে ছাপিয়ে গেছে। একটু সার্চ করে দেখবেন কথাটা কতটা সত্য, কথাটা কত মিথ্যা। এবং চাকরি এই 2011 সালের পরে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে কর্মসংস্থান বাড়িয়ে, রোজগার বাড়িয়ে সেখানে বহু নিয়োগপত্র হচ্ছে, বহু ছেলে মেয়ে আজকে চাকরি করছে। এবং মাতৃসদন যাকে বলা হয় বাংলার কথা, পৌর অধীনের মাধ্যমে যে হসপিটালগুলো রয়েছে পশ্চিমবাংলায়, সেই মাতৃসদনে কত ছেলেমেয়েরা নিয়োগ হয়েছে এবং কত ডাক্তার নিয়োগ হয়েছে এবং সেখানে কত কর্মসংস্থান। একটু পরিসংখ্যান দেখবেন যে 2011 সালের পরে মমতা ব্যানার্জির জামানায় কতজনের কর্মসংস্থান হয়েছে। এখান থেকে মুকুটমণিপুর সেসব জায়গায়ও টুরিস্ট স্পটটাকে কি করে দিয়েছে, যেখানে মানুষ তো দূরের কথা, মানে পশু জানোয়ারদেরও সুব্যবস্থা ছিল না যে তারা আহার আদি করবে। সেই জায়গায় আজকাল ঝাঁ চকচক করে। এই নীল সাদা রংটা এমন করেছে, সারা পশ্চিমবঙ্গকে সজ্জিত করেছে, যা যা করেছে দেখতে পাবেন সব জায়গাতে গেলে, রাস্তাঘাট দেখার মতো করেনি। বহু মানুষের বহু স্বপ্ন পূরণ করেছে, হসপিটালগুলোকে ডেভেলপ করেছে, অনেক স্কুল কলেজ তৈরি হয়েছে, সেখানে মাস্টার নিয়োগ হয়েছে। এবং যেসব স্কুলের 2011 সালের আগে ছাদ ছিল না, চাল ছিল না, সেগুলোকে ডেভেলপ হয়েছে। এগুলো হচ্ছে আশা পূরণের কথা। এবং এই যে মমতা ব্যানার্জির এতগুলো প্রকল্প চলে, সবাই তো মুখে ফুটানি মারে, অমুক লোক পয়সাওয়ালা, অমুক লোক এই, অমুক লোক বিজেপি করেন, অমুক লোক পরিবর্তন চাইছেন। সেই প্রকল্পগুলো তো সবাই ভোগ করছি, আমরা সকলে মানুষে ভোগ করছি, সেই দরিদ্র মানুষ থেকে শুরু করে উচ্চবর্ণের মানুষ সবাই। কিন্তু অন্য স্টেটে কিন্তু তা হয় না, সব প্রকল্প সবার জন্য না। আয়ুষ্মান ভারত
বিজেপি গভর্নমেন্টের। জানেন কি? যাতে কোনো মানুষ চিকিৎসা পায় না। দিল্লির বুকে বলুন, অন্য শহরে গেলে সেই কার্ড ধরে ছুঁয়ে ফেলছে। কারণ রিজার্ভ ব্যাংক পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে, 1200 কোটি টাকা, 12,000 কোটি টাকা ঋণী যেটুকু চিকিৎসা দিয়েছিলেন সেই টাকাই গভর্নমেন্ট পেমেন্ট করে দেয়নি তাদেরকে। খোঁজ নিয়ে দেখবেন কতটা সত্যি বলছি। কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ডে আপনি দেখাতে পারবেন না যে মানুষ চিকিৎসা পাচ্ছে না বা মানুষ ফিরে যাচ্ছে হসপিটাল থেকে। যদিও কোনো কারণবশত কোনো একটা হসপিটাল হয়তো আপনাকে চিকিৎসা দিতে রাজি হলেন না, কিন্তু অন্য হসপিটাল তার জন্য রয়েছে। যারা জোর গলায় বহু হসপিটাল চিৎকার করে বলে, বহু নার্সিংহোম চিৎকার করে বলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকি। মমতা ব্যানার্জির সরকার তো একটা তো কথা বলে যে যেটুকু উনি বলেন সেটুকু পূর্ণ করেন। হ্যাঁ, তার মধ্যে আমি বারবার বলছি, যতটা না খারাপ কিছু ঘটে তার থেকে এই বিরোধীরা ক্ষমতায় লোভীতে ক্ষমতায় আসার জন্য সেটাকে তিল থেকে তাল বানিয়ে পুরো ছড়ায়। ভাববেন যে কথাগুলো কতটা উপযুক্ত, এবং চারিদিকে তাকিয়ে দেখবেন এবং এই হিন্দি বলায় যারা আসছেন তারা বাঙালিদের কতটুকু সম্মান করে। আরে যারা নেতাজি, সুভাষ বোস, মাতঙ্গিনী হাজরা, বঙ্কিম চট্টোপাধ্যায়ের নাম বলতে পারে না, যাদের জীবন কাহিনী পড়েনি, যারা ইতিহাস পড়েনি, তারা কতটা শিক্ষিত, কতটা বাংলা চর্চা আছে, তাদের বাঙালির সাথে কতটা খাপ খাওয়ানো যাবে একবার ভাবুন। যে আমাদের বিপ্লবীদের নাম পর্যন্ত তারা সঠিকভাবে জানেন না, অথচ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বসে আছেন। কেন বললাম এরকম কথা? যখন পার্লামেন্টে বক্তৃতা দেয় 3বার 4বার করে উচ্চারণ করেও তাদের নামটা সঠিক বলতে পারে না, এবং তার বলতে গিয়ে বঙ্কিম দা বলে ফেলেন, সে প্রাইম মিনিস্টার হোক আর স্বরাষ্ট্রমন্ত্রী হোক। তাই বাঙালিদের প্রতি তাদের আশা আকাঙ্ক্ষা কতটা আমরা ভালোবাসার পাত্র, তাদের আচরণে সেটা বুঝিয়ে দেয়, এবং পার্শ্ববর্তী আসাম এবং ত্রিপুরার থেকে আমরা বুঝতে পারি। এবং ক্ষমতায় আসার জন্য আজকের গোটা বাঙালি সমাজকে বলা হচ্ছে 2 কোটি রোহিঙ্গায় ভরা। আচ্ছা, সব বাঙালির কাছে আমি একটা প্রশ্ন করি, এবং বাংলার মানুষের কাছে প্রশ্ন করি, সে হিন্দি ভাষী যে মানুষটা আছে তার কাছেও প্রশ্ন করি, ভাই রোহিঙ্গা কারা? এবং রোহিঙ্গা শব্দের অর্থ কি? রোহিঙ্গা কাদেরকে বলা হয়? রোহিঙ্গাদের আদৌ কি কোনো আই কার্ড, ভোটার কার্ড আছে? এবং তাদের কোনো গভর্নমেন্ট কি করে একটু জেনে দেখবেন। যারা রোহিঙ্গা হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তাদের সংখ্যাটা ক লাখ, অথচ বলছে বাংলার বুকে 2 কোটি রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় রোহিঙ্গা। তাহলে কি আপনি আমি রোহিঙ্গা? যারা আমাদেরকে এই বলে অপমান করছে, আমরা যাকেই দেখছে তাকেই বলছে বাংলাদেশ থেকে আগত হয়েছি, আমরা শরণার্থী, তাদেরকে বরণ করার জন্য এত লাফালাফি করা এবং পরিবর্তন চাওয়া, পরবর্তীতে আমরা ওই দিল্লির মতো, বিহারের মতন, ত্রিপুরার মতন হ্যাঁ কপাল চাপড়াবো, আর কিন্তু মমতা ব্যানার্জিকে ফিরে পাবেন না কপাল ঠুকলেও। কেননা এই মমতা ব্যানার্জি কি পরিবর্তন করেছে আজকের আপনার ছেলে মেয়ে, যারা আজকের যুব সমাজ তারা জানে না। কিন্তু যার বয়স, আমার বয়সী যারা আছেন তারা কিন্তু ভালো রকম জানেন যে এই পশ্চিমবঙ্গটা 2011 সালে কত কোটি টাকা পূর্বের গভর্নমেন্ট ঋণী রেখে গেছেন, এবং সেইখান থেকে আবাস যোজনার টাকা থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, মহিলাদের ভাতা, আপনার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই যে উন্নয়নটা করেছে, এই উন্নয়নের কাণ্ডারিকে যদি আজকের এই গদি মিডিয়ার সাজানো গল্প দেখে, এবং যারা আপনারা পরিবর্তনের কথা ভাবছেন, পরিবর্তন করছেন, যখন আপনার ছেলে মেয়েটা আরো বেকার হয়ে যাবে, এই ভাতাগুলো বা এই চিকিৎসাটা পাবেন না, কি করবেন? এইটুকু বলবেন শুধু ভুল করেছি, মমতা ব্যানার্জিকে ফিরে চাই? পারবেন না, ফিরে পাওয়াটা মুশকিল। কারণ এরা সিস্টেম কিনে ভোট করে। মমতা ব্যানার্জি কিন্তু সিস্টেম কেনে না। সিস্টেম কেনা কিরকম, এই গল্পে অন্যদিন যাব। কিন্তু আজকের একটা কথা বলছি, তখন আপনি ভোট দিলেন কি না দিলেন আপনাকে পরোয়া করবে না, আপনার ভোট বাধ্যতামূলক নিয়ে নেবে। তাই 10 বার ভাববেন, আপনার নিজের কথা ভাববেন, আপনার পরিবারের কথা ভাববেন, বাঙালি আনার কথা ভাববেন, আপনার ছেলে মেয়ের কথা ভাববেন। এবং 2011 পর থেকে যে পরিবর্তনটা হয়েছে, যা হয়েছে, একটু বাংলার চারিদিক ঘুরে দেখুন এবং 2011 সালের আগের ছবিটা ভাবুন বাংলায়, ভেবে তারপরে পরিবর্তন করবেন কি করবেন না, তারপরে সিদ্ধান্ত নিন। যাই হোক, জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকে ভিডিওটা এখানেই রাখলাম।
কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও বলবেন। যদি আপনাদের কিছু মন্তব্য করার থাকে সেটাও বলবেন, সেটা নিয়েও